Subscribe now and press the bell icon for listening various Bengali audio stories. ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সংকেত অডিও স্টোরিজে আমি অরূপ আছি আপনাদের সঙ্গে। নিয়ে এসেছি একটি রোমহর্ষক ভূতের গল্প। আজ আপনারা শুনবেন সুকান্ত দাসের কলমে শীতের রাতে বিপদ। বিশেষ সহযোগিতায় ঋতুরা স্টুডিও এবং 62 FPS স্টুডিও। পোস্টার ডিজাইন পিক্সলেট। আজকে গল্প পাঠে সার্থক, গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প শীতের রাতে বিপদ। ও নাহি আরে যাব দূর দেশ। ঠান্ডা হাওয়াটা অনেকক্ষণ ধরে শনশন করে চলে যাচ্ছে মাথার উপর দিয়ে। নৌকার দুপাশে দুটো হ্যারিকেন জ্বলছে বটে, তবে ওইটুকু হ্যারিকেনের আলোয় গরম হবার মতো কোনো উপায় নেই। তার উপর নদীর ঠান্ডা জলের ওপর থেকে যাওয়ার সময় নৌকাটা যেন ইচ্ছে করেই মাঝে মাঝে দু এক ফোঁটা ঠান্ডা জল ছিটিয়ে দিচ্ছে গায়ে। এই সব কিছুই যদি একপাশে সরিয়ে রাখাও যায়, তাহলে যেটা রয়েছে তা হলো কুয়াশা। নৌকার এক প্রান্তে বসে অপর প্রান্তের কারোর মুখ ভালোভাবে দেখাই যায় না। অনেকক্ষণ ধরেই নৌকার তিনজন মাঝির মধ্যে দুজন এক সুরে একটা দেশওয়ালি গান গেয়ে চলেছিল। বৈঠা বাইয়া ও নাইয়া রে যাব বৈঠা বাইয়া। এক টানা অনেকক্ষণ ধরে এই গান শুনতে শুনতে নৌকার মধ্যে বসে থাকা সাতজন কেমন যেন মগ্ন হয়ে গিয়েছিল। ঠান্ডা বাতাস যাতে গায়ে লাগতে না পারে, তাই দু একজন তাদের ব্যাগ থেকে বার করে নিয়ে এসেছিল চাদর কিংবা শাল। এই গোটা দলটা আসলে এক কীর্তনের দল। তারা এখান থেকে গিয়ে পড়বে গোপালপুর নামের গ্রামে। সেখানেই কাল দুপুর থেকে তাদের কীর্তনের বায়না রয়েছে। প্রথম থেকে সবটুকু ঠিকই ছিল। বল্লভপুর থেকে একটা বাসে সোজা তারা গিয়ে পড়তো গোপালপুর। তারপর সেখান থেকে ভ্যান রিক্সা ধরলে সন্ধ্যের মধ্যেই বুড়ো শিবতলার মাঠ পর্যন্ত যাওয়া যেত। কিন্তু মাঝপথে সমস্যা করলো এই হারমোনিয়ামটা এমন বিগড়ল যে সেটা ঠিকঠাক করে বেরোতে বেরোতেই বিকেল হয়ে গেল। ততক্ষণে শেষ বাস ছেড়ে গিয়েছে। একটা বাসে করে বেশ খানিকটা এসে তারপর সেখানের নদীর ঘাট থেকে নৌকো করে গিয়ে পৌঁছতে হবে গোপালপুরের আগের গ্রাম জলছাপা পর্যন্ত। কিন্তু নৌকো খুঁজতে এসে দেখা গেল আজ কপালে বোধহয় দুর্ভোগ রয়েছে। তাই এই গোটা সাতজনের দলটাকে শেষমেশ বাধ্য হয়ে একটা ছোট্ট নৌকায় কোনো রকমে চাপাচাপি করে বসতে হয়েছে। কারণ যাত্রীবাহী নৌকাগুলো আজ কোনো কারণে বন্ধ। তাছাড়া বন্ধ না হলেও এত রাতে তারা নয়নজলির জলে নৌকা বাইতে রাজি হতো কিনা তা বলা যায় না। ঠান্ডা হাওয়াটাকে একটু কমানোর জন্যই বোধ হয় মাঝিদের মধ্যে হারাধন বলে উঠল, কি গো কীর্তনিয়ার দল, এইভাবে চুপ করে বসে থাকলে তো শীতে জমে যাবে একেবারে। এইটু গান টান ধরো দেখি। কীর্তনিয়া দলের প্রধান গদাধর একটু রাশভারী ধরনের মানুষ। আসলে সে স্বভাবে এতটাই রসিক যে তার মতো রসিক মানুষ খুঁজে পাওয়া যায় না। তবে গোটা দলটাকে তাকেই তো চালাতে হয়, তাই বাইরে সে একটু রাশভারী হয়েই থাকে। গম্ভীর গলায় সে বলল, কেন কেন এই শীতের রাতে গান ধরে গলা নষ্ট করতে যাবো কেন বলো তো? আর তোমাদের শীত লাগছে তো আমাদের কি গরম লাগছে নাকি? এখন তাড়াতাড়ি হাত চালাও দেখি বাপু, তাড়াতাড়ি আমাদের জলচাপা পর্যন্ত পৌঁছে দাও। গদাধরের কথা শুনে বাকি দুজন মাঝি কেমন যেন অদ্ভুতভাবে হেসে উঠল। তারপর একজন বলল, আরে বাবু, তোর এত রাগ করছো কেন? হারাধন একটু গান শুনতে ভালোবাসে, তাই এমন বলে ফেলেছে। ওর কথায় কিছু মনে করো না। আর তোমাদের তো তাড়াতাড়ি পৌঁছে দিচ্ছি নাকি? তোমাদের নিয়ে যাব, তাই নইলে কখন আমরা বাড়ি ফিরে যেতাম। এই শীতের রাতে আমাদের যারও বেশি ঠান্ডা লাগে, দেখছো না? আরেক মাঝি নিতাইয়ের কথায় বলে উঠল, আরে আরে বেশি কথা না বলে হাত চালা, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি গিয়ে জলচাপা পর্যন্ত ওদের পৌঁছে দি।
তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। নৌকায় বসে থাকা বাকিরা ততক্ষণে চাদর গায়ে দিয়ে ঠকঠক করে কাঁপছে ঠান্ডায়। গোটা দলের মধ্যে দুজন মেয়ে মানুষও রয়েছে, তারা মাথা পর্যন্ত চাদরে ঢেকে নিয়েছে। একজন কোনো রকমে মুখ বার করে বলল, আরে সে কখন থেকে তো একই কথা শুনে চলেছি, চারপাশে যা কুয়াশা, ভালোভাবে তো কিছু দেখাই যায় না, নৌকা চলছে কি করে? তার কথাটা যেন কারোর কানে গেল না। সবাই নিজের মতো চুপচাপ বসে অপেক্ষা করতে লাগলো কখন বাড়ি গিয়ে নামবে। নৌকা চলার একটা ছপ ছপ শব্দ ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। এদিকে ওদিকে তাকালে সাদা কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যায় না। যেন মনে হয় নৌকার নিচে রয়েছে একটা ঠান্ডা জলের কালো নদী, আর বাকি তিন পাশে রয়েছে সাদা কুয়াশা। সেদিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতে থাকতে রতন বলল, কুয়াশা আজ একটু বেশি ঘন বলে মনে হচ্ছে, তাই না রে নিতাই? একটা বিড়ি জ্বালালে হতো, কিন্তু কীর্তনের দল রয়েছে যেখানে, সেখানে তো আর বিড়ি জ্বালানো যায় না। আরে নিতাই, আর একটু পরে নৌকো এক পাশে ভিড়বো, তখন নয় বিড়ি ধরাস, এখন চুপ করে বসতো দেখি। হঠাৎ করেই নৌকার সবাই কেমন যেন ত্রস্ত হয়ে উঠল। নৌকাটা কোনো কিছুতে যেন ধাক্কা খেয়ে থেমে গেছে। দুপারে বসে থাকা রতন আর গদাধরের হাতের বৈঠা গেছে থেমে। মাঝে বসা নিতাই বলে উঠল, কি হলো গদাধর, এই নৌকো কেন থামালি রে? এই বড় কোনো মাছ মনে হচ্ছে, নৌকার তলায় কি যেন একটা ধাক্কা খেয়েছে। নয়নজলির জলে এত বড় মাছ তো নেই যে নৌকোয় ধাক্কা দিয়ে নৌকো থামিয়ে দেবে। কুমির নাকি? তোমাদের দিকে কুমির আছে নাকি? আরে না না, কি যে বলো, আরে আমাদের দিকে কুমির কোথা থেকে আসবে? নৌকায় বসে থাকা সকলে ত্রস্ত হয়ে এদিকে ওদিকে তাকাতে লাগলো, কিন্তু কোনো লাভ নেই। কুয়াশার চাদরে চারপাশে কিছুই দেখা যায় না। রতনের কথাটা মাঝপথে থেমে গিয়েছিল, আর তার সাথে জলের মধ্যে একটা চুপ করে শব্দ হলো। সবাই সচকিত হয়ে তাকালো। রতন যেদিকে বসেছিল সেই দিকে সামনের দিকে বসে থাকা একজনকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। সবাই কেমন যেন ভয় পেয়ে গিয়েছিল, আর ওই অবস্থার মধ্যে ভয় জড়ানো গলায় একজন বলে উঠল, মাঝি ভাই, ও মাঝি ভাই, কেন বলো তো এই শীতের রাতে আমাদের সাথে মশকরা করছো? তাড়াতাড়ি নিয়ে চলো না আমাদের, তাড়াতাড়ি নিয়ে চলো না। নিতাই বোধ হয় কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তার আগেই জলের মধ্যে একটা ঝাপটা ঝাপটির শব্দ শোনা গেল, আর তার সাথে রতনের রক্ত জল করা চিৎকার ভেসে এলো, নিতাই, নিতাই বাঁচা আমায়, বাঁচা আমায়, নিতাই, নিতাই, নিতাই বাঁচা আমায়, বাঁচা আমায় নিতাই। রতন, 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 কি হলো রে? কি হলো রে রতন তোর? কি হলো রে? কি হলো রতন? জলে পড়ে গেল নাকি? নৌকার মধ্যে বসে থাকা সকলেই সচকিত হয়ে নৌকার পেছনের দিকে তাকালো। ততক্ষণে হ্যারিকেনটাও জলে পড়ে গিয়েছে। কুয়াশার সাথে কেমন যেন একটা চাপা অন্ধকার নৌকার পেছনের দিকটা ঘিরে ধরতে শুরু করেছে। রাম 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 রাম। কি হলো বলো তো, কি হলো? লোকটা গেল কোথায়? ও মাঝি ভাই! নৌকাটা তখনও এক জায়গায় দাঁড়িয়েছিল। নিতাই কিংবা হারাধন যে নৌকা টেনে নিয়ে যাবে, তাদের শরীরে যেন সেই শক্তিটুকু হঠাৎ করে কোথাও উধাও হয়ে গিয়েছিল। জলের মধ্যে ছটপটানের শব্দটা ক্রমশ কমে আসতে শুরু করলো। নিতাই এবার কোনো মতে নৌকার অন্য পাশের হ্যারিকেনটা তুলে এগিয়ে দিল সামনের দিকে। সেই হ্যারিকেন হাতে নিয়ে হারাধন আস্তে আস্তে নৌকার ধারের দিকে এগিয়ে যেতেই যেটা দেখতে পেল, তাতে যেন তার গোটা শরীর মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেল। একটা ভয়ার্ত গলায় চিৎকার করে হ্যারিকেনটা কোনো রকমে পেছনের দিকে রেখে হারাধন বলে উঠল, সর্বনাশ, সর্বনাশ! নিতাই, আমরা সেই নয়নজলির জলপিশাচের পাল্লায় পড়েছি। তার কথাটা শেষ হওয়ার আগেই নিতাইয়ের মুখ থেকে বেরিয়ে এলো একটা আর্ত চিৎকার। তারপর কোনো রকমে সে কাঁপা কাঁপা গলায় বলল, কিন্তু জল পিশাচ তো নয়নজলিতে থাকে, ওই পুবের ঘাটের কাছে। তাহলে কি আমরা কুয়াশায় পথ ভুল করে পুবের ঘাটের কাছে কোথাও এসে পড়েছি? এখন এইসব কথা বলার সময় একদম নেই রে।
নিতাই নিতাই তাড়াতাড়ি চল। নৌকোর মধ্যে বসে থাকা 7টা মানুষ কিন্তু ওদের কথাবার্তা কিছুই বুঝতে পারল না। দুজনে মিলে ক্রমাগত দাঁড় টানতে লাগলো, কিন্তু নৌকাটা যেন পাথরের মতো জলের এক জায়গায় চুপ করে বসে রইল। কোন এক অদ্ভুত কারণে এক চুলও সরল না। নৌকোর মধ্যে বসে থাকা সকলের মধ্যে এবার যামিনী বলে উঠল, এই গভীর রাতে নদীর জলে তেনাদের পাল্লায় আমরা পড়লাম না তো? কার মুখ দেখে যে আজকে উঠেছিলাম। কোথায় কোথায় কথা ছিল বুড়ো শিবতলার মাঠে পৌঁছে কোনো রকমে দুটো খেয়ে দিয়ে আরাম করব, তার বদলে এই জলের ওপর এখন ভূতের পাল্লায় পড়তে হয়েছে। ওরে বাবারি, হায় 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 হায়, রাম 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 রাম। নৌকার মধ্যে বসে থাকা সকলের মধ্যে একটা গুঞ্জন উঠল। হারাধন এবার কড়া গলায় বলে উঠল, চুপ 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 করো, তোমরা চুপ করো, কথা বলো না, কথা বলো না, কথা বললে কিন্তু ও আবার সামনে আসবে। হারাধনের কথাটা শেষ হওয়া মাত্র জলের এক পাশ থেকে ভেসে উঠল একটা কিছু। একটা হ্যারিকেন কোনো রকমে তুলে ধরে নিতাই দেখল রতনের শরীরটা ভেসে উঠেছে। তার গোটা মুখের মাংস কেউ যেন ধারালো নখের আঁচড়ে ফালা ফালা করে দিয়েছে। গলার কাছটা একটা গভীর ক্ষত হয়ে আছে। কুয়াশার চাদরে ঢাকা বলে ভালোভাবে দেখা যায় না। সকলের চোখ গিয়েছিল সেদিকে। সকলেই কেমন যেন ভয় কেঁপে উঠল। একবার দুজন মেয়ে মানুষের মুখ থেকে ভয়ার্ত চিৎকার বেরিয়ে এলো। তারা চাদরে নিজেদের মুখ সম্পূর্ণ জড়িয়ে ফেলল। নৌকার সকলে একে অপরের গা ঘেঁষাঘেঁষি করে বসল। শুধু দুপাশে বসে রইল নিতাই আর হারাধন। নিতাই তাকিয়ে দেখছিল আজ থেকে অনেক বছর আগে এক রাতের বেলা ওইভাবেই তার বাপের দেহটা পড়ে গিয়েছিল নয়নজলির জলে। সেদিন কি যেন একটা ভুল হয়ে গিয়েছিল, কি যেন একটা ভুল হয়ে গিয়েছিল বলে বাপটাকে হারাতে হয়েছিল। কথাটা কিছুতেই মনে করে উঠতে পারল না নিতাই। আর আজও বোধ হয় সেই ভুলটাই হয়ে গেছে। না হলে তো ওরা রাতের বেলা মাঝে মাঝেই নয়ন জলের কোলে নৌকো ভাসিয়ে নিয়ে যায়, এমনটা তো কখনো হয় না। তবে হ্যাঁ, রাতের বেলা কোনো মাঝির বুকের পাটা নেই যে পূবের ঘাটের কাছে এসে পড়বে। আজ বোধ হয় কুয়াশায় পথ ভুল করে সেইখানেই এসে পড়েছে ওরা। একজন মৃতদেহটাকে দেখার জন্য নৌকা থেকে একটু বেশি ঝুঁকে পড়েছিল, আর হঠাৎ করে মৃতদেহটার পাশ থেকে অমনি দুটো কালো লিকলিকে হাত উঠে এলো জলের ওপরে, আর তারপর মৃতদেহটাকে দু হাতে টেনে আবার ডুবিয়ে দিল জলের তলায়। ওরা সকলেই চমকে উঠল সে দৃশ্য দেখে, আর তাতে নৌকাটা একটু দুলে উঠল যেন। মনে হলো এক্ষুনি নৌকাটা একপাশে কাত হয়ে যাবে, আর তাতেই ওরা সকলে গিয়ে পড়বে নয়নজলির ঠান্ডা জলে। চুপ করে বসে থাকো, চুপ করে, একদম চুপ করে বসে থাকো, কেউ নড়বে না, কেউ নড়বে না বলে দিলাম। ওরে ওরে, আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো তো? বেঁচে ফিরতে পারবো তো গো? ভগবানকে ডাকো, ভগবানকে ডাকো। আমরা ভগবানের কাজে বেরিয়েছি যখন তখন সে আমাদের কিছুতেই নিরাশ করবে না। রাম নাম করো, রাম নাম করো, তোমরা সকলে রাম নাম করো। সকলেই রাম নাম করতে লাগলো। তাদের কথার গুঞ্জন যেন কুয়াশা ভেদ করে আস্তে আস্তে ছড়িয়ে পড়েছিল নয়নজলির জলের আশেপাশে। কিন্তু তারা যে কোথায় রয়েছে তা বোঝার মতো উপায় নেই। এখান থেকে পার কত দূর কিংবা তাদের নৌকার অভিমুখ কোন দিকে তাও বোঝা যায় না। নৌকোটা যেন জগদ্দল পাথরের মতো হয়ে গেছে। নৌকার দাঁড় চালিয়েও কিছুতেই সেই নৌকাটা সরিয়ে ফেলা যায় না। হঠাৎ করে একটা অদ্ভুত চিন্তা এলো হারাধনের মাথায়। আচ্ছা, এমনটা নয় তো জলের তলা থেকে কেউ দুটো হাত দিয়ে নৌকাটা টেনে ধরে রেখেছে নিচের দিকে, আর সেই কারণেই প্রবল দাঁড় টানা সত্ত্বেও কোনোভাবেই সামনের দিকে এগিয়ে যাওয়া যাচ্ছে না। কীর্তনের দলের মধ্যে একজন বেশ ভয় পেয়েছিল। সে আর কিছুতেই সহ্য করতে পারল না। গায়ের চাদর সরিয়ে বলল, তোমরা এখানে এভাবে চুপ করে বসে থাকলে কি আমরা বেঁচে ফিরতে পারবো? দাঁড় চালাও, নৌকা নিয়ে চলো।
আরে তোমরা কেন বুঝতে পারছো না? নৌকো এগোচ্ছে না গো। আমরা তো দাঁড় চালিয়ে চলেছি, দেখতে পাচ্ছ না? নৌকো কিছুতেই সরে না। আর নিজের চোখেই তো দেখলে আমাদের এক মাঝির কি অবস্থা হলো। এত রাতে এখানে বসে থাকলে ভূতের হাতে না হয় ঠান্ডায় মরে যাব, তার চেয়ে একজন কেউ জলে নেমে চেষ্টা করে দেখো না, যদি নৌকাটা কোনো কিছুতে আটকে গিয়ে থাকে। মাঝ নদীতে নৌকা কিসে আটকাবে? আরে এখন জলে নামতে যাবে এমন বুকির পাটা কার আছে? নৌকা যে মাঝ নদীতে আছে সেটা বা তোমরা বুঝতে পারলে কিভাবে? কুয়াশায় তো চারপাশে কিছুই দেখা যাচ্ছে না। হতেও পারে ভাসতে ভাসতে পাড়ের দিকে চলে এসেছে। নিতাই মনে মনে চিন্তা করে দেখল, যুবকের কথাটা খুব একটা ফেলে দেওয়ার মতো নয়। তাছাড়া নৌকায় ওঠার পর থেকে সে লক্ষ্য করেছে যুবকটা বেশি কথা বলে না, চুপচাপ নিজের কাজ করে চলেছে। যদিও নৌকায় তেমন কাজকর্ম নেই, সে বাঁশি বাজায়। বাঁশিটা হাতে নিয়ে প্রথমে একটা সুন্দর সুর গুনগুন করেছিল। তাকে আর কোনো কড়া কথা বলতে ইচ্ছে হলো না নিতাইয়ের, তাই একটু নরম গলায় বলল, আমরাও তো চাই এখান থেকে বাড়ি ফিরতে। তোমাদের তো তাও গায়ে জড়ানো শাল রয়েছে, পরনে জামা কাপড় রয়েছে। আমাদের অবস্থাটা একবার দেখেছো গো? ওই পাতলা গেঞ্জি ছাড়া আমাদের গায়ে তো আর কিছু নেই। নেহাত আমাদের জলে থাকতে থাকতে ঠান্ডা হয়ে গেছে, তাই বলে কি আমরা মানুষ না? দাঁড় একবার নদীর জলে বোলাতেই কিন্তু এবার অবাক একটা কাণ্ড ঘটল। নৌকোটা আবার চলতে শুরু করেছে। হারাধন আর নিতাই দাঁড় টানতে টানতে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। বেশ খানিকক্ষণ দাঁড় মেরেছে, এমন সময় হঠাৎ করে সেই রতনের মৃতদেহটা আবার ভেসে উঠল তাদের বাঁ পাশে। যেন মনে হলো মৃতদেহটা নৌকার তলা থেকে এপার ওপার হয়ে অন্য পাশে গিয়ে উঠেছে। এবার তার শরীরে যেন আরো বেশি ক্ষত। তার পরনের গেঞ্জিটা ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে। বুকের মাঝখানটা কেউ চিড়ে যেন রক্ত নাড়িভুড়ি বের করে এনেছে। সে দৃশ্য দেখে নৌকায় বসে থাকা দুজন মেয়ে মানুষ বমি করতে লাগলো। বমি করার জন্য একজন নৌকোর একপাশে সামান্য ঝুঁকে পড়েছে, তাকে ধরে রয়েছে দুজন পুরুষ মানুষ। নৌকোটা সামান্য সামনের দিকে হেলে গিয়েছে। প্রথমবারের বমিটা গিয়ে পড়েছে নদীর জলে, দ্বিতীয়বার আবার বমি তোলার একটা অক শব্দ হওয়ার সাথে সাথেই জলের ভেতর থেকে উঠে এলো দুটো কালো হাত, আর তার সাথে আরো কালো কুচকুচে একটা মাথা। চোখের পলকে দুটো হাত উপরে উঠে এসে সেই মেয়ে মানুষটার মাথাটা ধরে একটা হ্যাঁচকা টানে তাকে ডুবিয়ে নিল জলের তলায়। ব্যাপারটা এমন হয়ে গেল যে কেউ কিছু বোঝার আগেই নৌকাটা এক পাশে কাত হয়ে এলো। অভিজ্ঞ নিতাই আর হারাধন তাড়াতাড়ি নৌকাটা অন্য পাশে চাপ দিয়ে না সরিয়ে দিলে বোধহয় নৌকা উল্টেই যেত। চোখের পলকে এমন একটা ব্যাপার ঘটতে দেখে নৌকায় বসে থাকা এক সাবিত্রী নামের মহিলা এবার কাঁদতে শুরু করলো। বাকিরা হতভম্ব হয়ে গেছিল। গদাধর, সেই যুবক, বয়স্ক লোক, সকলেই যেন বোবা হয়ে গেছে। নীরবতা ভঙ্গ করে প্রথম কথা বলল হারাধন। তার গলা এখন কেমন যেন কাঁপছে। আমাদের মনে হয় পূর্বের ঘাটের কাছ থেকে আর কোথাও যাওয়ার ভাগ্য নেই। এইখানেই বোধহয় আমাদের সব কটারই মরতে হবে। যুবক এবার প্রায় রেগে উঠল। নিজের বসার জায়গা ছেড়ে কোনো রকমে উঠে গিয়ে হারাধনের গেঞ্জিটা টেনে ধরে বলল, তুমি যখন সব জানো তাহলে আমাদের এখানে আনলে কেন? এখানে মারার জন্য আনলে কেন আমাদের? আমরা না হয় গোটা রাত ওই বাস স্ট্যান্ডে কাটিয়ে দিয়ে তারপর কাল সকালেই যেতাম। তোমরা বুঝতে পারতেছ না? এখন রাগ করি, শুধু শুধু ঝগড়া করি কোনো লাভ হবে না। আমরা কেউ বাঁচবো না, কেউ বাঁচবো না। এই দেখো ওইদিকে তাকিয়ে দেখো একবার। হারাধন একটা আঙুল নির্দেশ করেছিল জলের দিকে। নিতাইয়ের হ্যারিকেনটা উঠে এলো সেই দিকেই, আর সেই হ্যারিকেন নৌকায় উপস্থিত সবাই দেখতে পেল। একটু আগে যে যামিনীকে জলের ভেতর নিয়ে গিয়েছিল সেই কালো মূর্তি, এবার সেই যামিনীর মৃতদেহটা ভেসে উঠেছে জলের ওপর। তার দুটো বিস্ফারিত চোখ যেন ওদের দিকেই তাকিয়ে আছে। তার চোখের সামান্য নিচে গালের কাছে একটা খোবলা মাংস কেউ যেন তুলে নিয়েছে, আর তার শরীরটা বড় অদ্ভুতভাবে ভাসছে।
তার মাথাটা যেন কেউ পেছনের দিকে ঘুরিয়ে দিয়েছে। সেই মৃতদেহের মাথাটা পিঠ সহ ভেসে উঠেছে জলের উপরে। এবার আর কেউ স্থির থাকতে পারল না, আরও জড়াজড়ি করে বসলো গায়ের কাছে। হারমোনিয়াম, বাঁশি, খোল, করতাল, ঢোল কোথায় যে পড়ে রইল সেসব কেউ জানে না। কোনো রকমে নিজেদের জীবন বাঁচাতে পারলেই হলো। শুধু দু প্রান্তে বসে রইল প্রহরীর মতো হারাধন আর নিতাই। নৌকো চলতে লাগলো, কিন্তু নৌকোর ডান পাশে আর বাঁ পাশে মাঝে মাঝে ভেসে উঠতে লাগলো মৃতদেহগুলো। যেন মনে হচ্ছে এই কুয়াশা ঘেরা নয়নজলির জলের উপরে ওদের নৌকাকে ঘিরে জলের তলা থেকে ওদের অনুসরণ করছে কেউ, আর ওই মৃতদেহগুলো মাঝে মাঝে জলের উপর ঠেলে তুলে দিয়ে ওদের সাথে কেউ কোনো খেলা খেলে চলেছে। যুবক ততক্ষণে বেশ খানিকটা ধাতস্থ হয়ে গিয়েছিল। বুঝতে পেরেছিল এই দুজন মাঝির ওপর রাগ করে কোনো লাভ নেই। তাই সে এবার একটা অদ্ভুত প্রস্তাব দিল। এভাবে মনে হয় আমরা কোথাও যেতে পারবো না, তার চেয়ে বরং জলে নেমে দেখি যদি সাঁতার কেটে। পাগল হয়েছিস নাকি? চোখের সামনেই তো দেখতে পেলি দুজন এভাবে মরলো, তারপর জলের মধ্যে নামার সাহস তুই পাস কি করে? তুমি বুঝতে পারছো না, এই নৌকার উপরে বসে থাকলেও এমনিতেই মরতে হবে। এই রাত যে কখন শেষ হবে তা জানা নেই। আমাদের সম্বল একমাত্র ওই হ্যারিকেনটা। ওই হ্যারিকেনের আলোটা নিভে গেলে আমরা একে অপরের মুখ পর্যন্ত দেখতে পাবো না। চারিদিকে যা কুয়াশা, একবার তাকিয়ে দেখো না, নৌকার পাশে বসে থাকা মাঝি বাহের মুখ পর্যন্ত দেখা যাচ্ছে না। না না, তুই ও কাজ করিস না, তুই ও কাজ করিস না। নৌকোর ওপর থাকলে আমরা সবাই না হয় একসাথে থাকতে পারবো, কারোর কিছু হলে অন্যজনকে বাঁচাতে পারবো। আর মাঝি ভাইরা তো চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পাড়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে আমরা এক জায়গায় গোল করে ঘুরে চলেছি। ওই মৃতদেহগুলো একবার ভেসে উঠছে বাঁ দিকে, একবার ভেসে উঠছে ডান দিকে। দেখ দেখ, ভালো করে দেখ। প্রবল ভয় আর বিস্ময় একসাথে নিয়ে ওরা তাকিয়ে রইল মৃতদেহ দুটোর দিকে। দেখতে দেখতে মৃতদেহটা কুয়াশার আড়ালে হারিয়ে গেল একবার। তারপরে হঠাৎ করে সেই মৃতদেহটাকেই ওরা আবার নিজেদের ডান দিকে দেখতে পেল। যুবকের গলা এবার কঠিন হয়ে এলো। তারপর বলল, না, আমরা গোল করে ঘুরছি বটে, তবে আমরা মৃতদেহটাকে প্রদক্ষিণ করছি বারবার। তাই একবার ওটা ডান দিকে যাচ্ছে, একবার ওটা বাঁ দিকে যাচ্ছে। মাঝি ভাই, দাঁড় দাও তো। নিতাই কোনো বাক্যব্যয় করল না। দাঁড় যুবকটির হাতে দিয়ে সে এসে বসল মাঝির দিকে। দাঁড় হাতে যুবকটি এবার নৌকো চালাতে শুরু করেছে। অন্য অভিমুখে ওরা যে পথ ধরে আসছিল তার একদিক ধরে নৌকো চালাতে শুরু করতেই এবার কিন্তু আর মৃতদেহটাকে আশেপাশে দেখা গেল না। হারাধন নিজেও ভাবল, এভাবে যদি কোনো একটা পাড়ে গিয়ে পৌঁছানো যায় তাহলে অন্তত নৌকো থেকে নিচে নেমে ওই জল পিশাচের হাত থেকে বাঁচা যাবে। কিন্তু হারাধন তখনও জানতো না নিয়তি ওদের আসলে নিয়ে চলেছে ওই পূবের ঘাটের দিকেই। এই যে জল পিশাচের কথা বলছো তোমরা, সেটা আসলে কি বলো তো মাঝি ভাই? এমন কথা তো আগে শুনিনি। এই নয়নজলি জলে এক সময় বন্যায় অনেক পরিবার ভেসে গেছিল। বছর 2 আগে যখন বন্যা হলো তখন ওই জল চাপা, গোলাপনগর, ননিডাঙ্গা, কুসুমপুর সব গ্রাম জলে ভেসে গিয়েছিল। তখন ওই সমস্ত গ্রামে যারা জলে ডুবে মরেছিল তাদের সব লাশগুলো এক অদ্ভুত উপায়ে এসে আটকেছিল ওই পুকুরের ঘাটের কাছে। পুবির ঘাটে একদম সামনের দিকে বড় বড় কয়েকটা গাছ রয়েছে। সেই গাছের শিকড় মাটির তলা থেকে বেরিয়ে জল পর্যন্ত এসে পড়েছে। ওই শিকড়ের জন্য এই পথে কোনো মানুষ জলে ডুবে মরলে সে আটকে থাকে ওই শিকড়ের কাছে। শোনা যায় একসাথে প্রায় 40 জনের লাশ পাওয়া গেছিল ওই পুবের ঘাটে শিকড়ের কাছে। তারপর থেকে রাতের বেলা পুবের ঘাটের আশেপাশে কেউ আসতে চায় না। পুবের ঘাটের আশেপাশে কোনো জনবসতিও নেই, গোটা জায়গাটা খালি পড়ে থাকে। রাতের বেলায় এদিকে এসে পড়লে ওদের দেখা যায়। ওদের শরীর পাতলা লিকলিকে গো,
কালো কুচকুচে, আর চোখে চোখে যেন দুটো লাল রঙের উজ্জ্বল আলো মতো জ্বলছে। জলে ডুবে বন্যায় কষ্ট পেয়ে ওরা মরেছিল, তাই ওদের অনেক খিদে। রাতের বেলা অন্ধকারে জ্যান্ত মানুষ পেলে তাকে তাকে জলের নিচে ডুবিয়ে নিয়ে গিয়ে ওরা কামড়ে খায়। কি ভয়ানক! এমন একটা কথা জানার পরেও তোমরা তোমরা এই পথে আমাদের নিয়ে এলে। হারাধন আর নিতাই একবার ওর মুখ চাওয়াচাওয়ি করল, তারপর বলল, আসার পথে আমরা তো নদীর এপার ধরেই আসলাম। পূবের ঘাট রয়েছে তো ও পারে। কুয়াশার মধ্যে দিক ঠিক করতে না পেরে বোধহয় পূবের ঘাটের কাছাকাছি এসে পড়েছিল। তবে পূবের ঘাটের কাছাকাছি না এলে কিন্তু ওরা কিছু করে না। আমরা জলের মানুষ, আমাদের এরকম অনেক কিছুই করতে হয়। তবে তবে এতদিন ধরে নৌকো চালাচ্ছি, ছোটবেলায় একবার ছাড়া আর কিছুই তো দেখিনি গো। যতীন, যতীন কোথায় গেল? গদাধর কথাটা বলেছিল বটে, আর তার সাথে সাথেই পেছনের দিকে ঘুরে তাকিয়েছিল। একটু আগে তার গায়ের কাছে হেলান দিয়ে জড়সড় হয়ে বসেছিল যতীন। নৌকোটা সামনের দিকে একবার একটু টাল খাওয়ার সাথে সাথে পেছন থেকে স্পর্শটা যেন কোথায় হারিয়ে গেল। পেছনের দিকে তাকাতেই গদাধরের মনে হলো এই মাত্র জলের ভেতরে কিছু একটা পড়েছে। চোখের সামনে দেখতে দেখতে নৌকো থেকে 10টা মানুষের মধ্যে 3টে মানুষ হারিয়ে গেল। আর কোনো কথা ফুটল না ওদের কারোর মুখে। দুজনে মিলে প্রাণপণে দাঁড় টানতে টানতে নৌকোটাকে নিয়ে প্রায় অনেকটা এসে পড়েছে। হঠাৎ করে নিতাই কাঁপা কাঁপা গলায় বলল, হারাধন, ও হারাধন, তোর তোর পিছনে ওটা কি রে? ব্যাপারটা হারাধন বেশ কিছুক্ষণ আগেই টের পেয়েছে। তার মনে হচ্ছিল তার পেছনে পিঠের কাছটা কেমন যেন ঠান্ডা স্যাঁতস্যাঁতে বলে মনে হচ্ছে। মনে হচ্ছে নৌকোটা ধরে আস্তে আস্তে কে যেন উঠে বসেছে তার পিঠের কাছে। কিন্তু অনেক চেষ্টা করেও তার মুখ থেকে একটা শব্দ বেরিয়ে আসেনি। ভয়ে আতঙ্কে তার দুটো চোখ গোল হয়ে এসেছে। গোটা শরীর এই শীতের মধ্যে ঘামতে শুরু করেছে, কিন্তু চিৎকার করতে পারেনি সে। নিতাই আলোটা কোনো রকমে সামনের দিকে তুলে ধরতেই দেখতে পেল একটা কালো লিকলিকে শরীর হারাধনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, আর তার দুটো লাল চোখ যেন তাকিয়ে আছে হ্যারিকেনের আলোর দিকেই। তার মুখটা গিয়ে পড়েছে হারাধনের ঘাড়ের কাছে, আর সেই ঘাড়ের কাছে যেন কামড় বসিয়ে মাংস খুবলাচ্ছে সে। হারাধনের শরীরটা পাথরের মতো চুপ করে বসে রয়েছে, যেন যেন তার শরীরে কোনো সার নেই। দেখে মনে হচ্ছে বসে থাকতে থাকতে যেন প্রবল আতঙ্কে সে মারা গেছে। হারাধন আলো তুলে ধরতে সেই কালো বিভীষিকাময় জল পিশাচ হারাধনের শরীরটা নিয়ে উল্টো হয়ে ঝাঁপ দিল জলের মধ্যে। নিতাইয়ের হাত থেকে দাঁড় খসে পড়ল। দাঁড় টেনে পাড়ের দিকে যাওয়ার মতো শক্তি আর তার অবশিষ্ট নেই। রতন গেল, হারাধন গেল, এবার শুধু বাকি রইল সে। বারবার মনে হচ্ছিল ঠিক তার পিঠের কাছ থেকে যদি তার উপরে উঠে আসে সেই কালো রঙের জল পিশাচ। ওরা ততক্ষণে পাড়ের দিকে যে এসে পৌঁছেছিল তা বোঝা যাচ্ছিল, কারণ কুয়াশার আস্তরণ ভেদ করে যেন কালো অন্ধকারের মতো কিছু একটা দেখা যাচ্ছিল। হ্যারিকেনের আলো সেটা দেখতে সাহায্য করেছে। বেশ প্রবল একটা আনন্দে ওরা চিৎকার করে বলে উঠল, নদীর পাড় এসেছে, নদীর পাড় এসেছে গো, নদীর পাড় এসেছে। পার এসে গেছে, এবার আমরা বেঁচে গেলাম। নিতাইও তেমনটাই ভেবেছিল। প্রবল আনন্দে নিজের হাতের দাঁড় আবার জলে নামাতেই বুঝতে পারল জল এখানে অগভীর। তারপর সামনের দিকে তাকাতেই কিন্তু তার মুখের হাসিটা কোথায় যেন মিলিয়ে গেল। প্রবল আতঙ্কে তার গোটা শরীর কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে সে কোনো মতে বলল, কোথায় এসে পড়লাম গো, কোথায় এসে পড়লাম গো আমরা?
এ যে সেই পুবের ঘাট গো, এ যে সেই পুবের ঘাট। নদীর পাড় এসে পড়েছে বুঝতে পেরে ওরা আর অপেক্ষা করতে চাইছিল না। একজন তড়ি ঘড়ি নেমে পড়েছিল অল্প জলের মধ্যেই। কিন্তু নিতাইয়ের কথাটা শুনে আতঙ্কিত হয়ে সে উপরের দিকে ওঠার চেষ্টা করলো। আর ঠিক তখনই বুঝতে পারল জলের তলা থেকে কেউ যেন তার দুটো পা টেনে ধরেছে। একটা হুমড়ি খেয়ে সে জলের উপর পড়ে গেল। নৌকার উপর থেকে তার দুটো হাত শক্ত করে টেনে ধরে রইল গদাধর আর সেই যুবক। নিতাই বারবার চিৎকার করে বলতে লাগলো, ওকে ছেড়ে দাও গো, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও গো, ছেড়ে দাও, এক্ষুনি আমাদের এখান থেকে চলে যেতে হবে, নইলে কিন্তু আমরা এখান থেকে আর ফিরে যেতে পারবো না গো। এটা পুবের ঘাট গো, এখানে একটা নয় গো, অনেক জল পিশাচ রয়েছে, ওকে ছেড়ে দাও গো, ওকে ছেড়ে দাও। কিছু চাই না আমাদের। দলের লোককে ছেড়ে আমরা কিছুতেই যাব না। ওই জল পিশাচের হাত থেকে ওদেরকে আমাদের উদ্ধার করতেই হবে। লোকটা জলের মাঝখানে, অর্ধেক জলের ভেতর আর অর্ধেক জলের বাইরে থেকে অদ্ভুতভাবে চিৎকার করে চলেছে। তার দুটো পায়ের ওপর কেউ যেন সাঁড়াশির মতো চাপ দিতে শুরু করেছে দুটো হাতে। জলের ওপর প্রবল টানে তার মনে হচ্ছিল তার গোটা শরীরটা যেন মাঝখান থেকে আলাদা হয়ে যাবে। এই যন্ত্রণার চেয়ে যেন মৃত্যু ভালো। তবু বারবার আর্ত চিৎকার করছিল বাঁচানোর জন্যেই। নিতাইও একরকম তৈরি হয়ে নিল। নৌকোয় থাকা বাকি দুজনও হাত লাগালো ওদের সাথে। চলতে লাগলো প্রচণ্ড এক যুদ্ধ। টানতে টানতে একটা সময় বোঝা গেল লোকটার শরীরটা আস্তে আস্তে উঠে আসতে শুরু করেছে নৌকোর উপরে। নিতাই দাঁড় তুলে ধরে তৈরি হয়ে রইল। তার দুটো পা জলের উপরে উঠে আসছে। নিজের শরীরের সর্বশক্তি দিয়ে দাঁড় চালিয়ে দিল তার পায়ের পাতার মাঝখান লক্ষ্য করে। খানিকটা জল ছিটকে এলো, আর সেই জল ছিটকে আসার সাথে সাথেই অদ্ভুত একটা চিৎকার ভেসে এলো জলের দিক থেকে। প্রবল রাগে কেউ যেন জল তছনছ করতে শুরু করলো। ওরা ততক্ষণে নৌকো নিয়ে বেশ খানিকটা সরে এসেছে সেই পুবের ঘাটের দিক থেকে। কিন্তু তখনই নিতাই কাঁপা কাঁপা গলায় বলল, তোমরা বুঝতে পারছো না, আমরা এত রাতে কার পাল্লায় পড়েছি গো। আমরা কেউ বেঁচে ফিরতে পারবো না গো, এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারবো না। বেঁচে ফিরতে পারবো না সে না হয় ঠিক আছে, কিন্তু তাই বলে অকারণে পৈতৃক প্রাণটা তো দিয়ে যেতে পারি না। আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। নৌকা চালাও। এরপরে যখন পুবের ঘাট রয়েছে তাহলে ও পাড়েতে নিশ্চয়ই ঘাট থাকবে। দুজনে মিলে দাঁড় টানতে লাগলো। নৌকার মাঝখানে চুপ করে বসে রইল বাকি চারজন। গদাধর পর্যন্ত তখন ভয়ে ঠক ঠক করে কেঁপে চলেছে। যে লোকটাকে ওরা টেনে উদ্ধার করেছিল তার পায়ের একটা হাড় মনে হয় ভেঙে গিয়েছে। সে নৌকার খোলের উপর শুয়ে যন্ত্রণায় কাঁদছিল। নিতাই যেমন প্রবল ভয় পেয়েছিল তেমন প্রবল রাগ হচ্ছিল সেই যুবকের। একবার যদি মুখোমুখি জল পিশাচের সাথে লড়াই করা যেত, এটাই সে ভেবে চলেছিল। তার বয়স কম, শরীরের রক্ত গরম। জল পিশাচকে সামনাসামনি পেলে যে এক হাত দেখে নেবে সেটা তার মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল। চারপাশের কুয়াশাটা কমে আসার বদলে যেন আরো বাড়তে লাগলো। আর সেই কুয়াশা বাড়তে বাড়তেই একসময় চারপাশটা যেন আরো বেশি ঘন সাদাটে হয়ে এলো। কুয়াশা এতটাই ঘন হয়ে এলো যে তার মধ্যে এদিকে কিছুই দেখা যায় না। শুধু তাই নয়, এ প্রান্তে বসে থাকা নিতাই, মাঝখানে বসে থাকা গদাধর সেই বয়স্ক লোক আর বাকিদেরকে ভালোভাবে দেখতে পেল না। তাই গলা তুলে বলল, বলি সব ঠিক আছে তো? কি হলো? ওরা সাড়া দিচ্ছে না কেন রে? কি হলো? তোমরা সাড়া দিচ্ছ না কেন? সবাই ঠিক আছে তো? আরে কি করছো? নৌকা সামলাও, নৌকা যে পড়ে যাবে। এক পাশে কাত হয়ে যাচ্ছে কেন নৌকাটা? এক পাশে কাত হয়ে যাচ্ছে কেন নৌকাটা? আর সামলাতে পারছি না গো, সামলাতে পারছি না। মনে হয় কেউ এক পাশে ঝুঁকেছে গো, কেউ এক পাশে ঝুঁকেছে গো। নিতাইয়ের এক পাশে রাখা হ্যারিকেনটার আলো কখন যেন কমে এসেছিল। হ্যারিকেনের আলো যাতে কুয়াশায় ভিজে কমে না আসে তাই হ্যারিকেনের উপর একটা মোটা জাল লাগানো ছিল। কিন্তু তেল কমে আসায় সেই হ্যারিকেনটা কখন নিভতে বসেছে। নিভু নিভু আলোতে হ্যারিকেনটা সামনের দিকে তুলে ধরতে
ওরা একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল নৌকার মধ্যে গদাধর আর সেই বয়স্ক লোকটা একে অপরকে জড়িয়ে ধরে রেখে ঠক ঠক করে কাঁপছে, আর নৌকোর একপাশে দুটো হাত যেন জলের দিকে নেমে গেছে। বুঝতে বাকি রইল না, বাকি থাকা দুজনকেও নিয়ে গেছে সেই জল পিশাচ। এবার আর যুবক সহ্য করতে পারল না, নিজের হাতের দাঁড় তুলে নিয়ে নৌকার উপরে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, কে তুই? কে তুই? আমার সামনে আয়, আমার সামনে আয়, তারপর দেখছি। জলের তলা থেকে অন্ধকারে আক্রমণ করে আমায় নিয়ে যেতে পারবি না। সামনে আয়। তুই চুপ কর, আমি তোর পায়ে পড়ছি, তুই চুপ কর। সবাই গেছে, সবাইকে নিয়ে গেছে, এখন শুধু আমরা 4 জন রয়েছি রে। আর বিপদ বাড়াস না, এখন তাড়াতাড়ি ওপরের দিকে চল। বেশ কিছুক্ষণ ধরে আর কিছু ঘটল না। ভরে থাকা নৌকোটা দেখতে দেখতে শূন্য হয়ে এসেছে। কালো শীতল অন্ধকারের মতো জলের উপর দিয়ে ওরা ভাসতে ভাসতে এগিয়ে যেতে লাগলো উল্টো দিকের পাড় খোঁজার জন্য। কিন্তু উল্টো দিকের পাড় খুঁজতে আর কত দেরি হবে? এই গভীর কুয়াশার কি কোনো শেষ নেই? নাকি এই কালো রাত ওদের গ্রাস করার জন্য নিজের খাবার আবিষ্কার করেই বসে রয়েছে? নিতাই কিছুই বুঝে উঠতে পারছিল না। আজ রাতে তার ঘরে ফেরা হবে, নাকি এখানেই তাদের মরতে হবে পাখিদের মতোই? তবে যুবক গদাধর আর সেই বয়স্ক লোকটা বুঝতে পারছিল এই রাতটা ওদের জন্য কখনোই শুভ হতে পারে না। তবে আরও কিছু অপেক্ষা করছিল ওদের জন্য, আরও কিছু ওদের নৌকোটার সাথে সাথে একভাবে জলের নিচে সাঁতার কেটে এগিয়ে চলেছিল। হয়তো কালো লিকলিকে কিছু একটা, যার কোনো অস্তিত্ব নেই, আবার যার কোনো শেষও নেই। তোমরা এক কাজ করো, ওই যে নদীর পাড় দেখা যাচ্ছে, তোমরা নেমে পড়ো, তারপর না হয় বাকি কথা হবে। শুধু আমরা নামলে হবে? তুমিও নামো, তারপর না হয় কাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। যা গেছে তা গেছে। আমাদের যে কত বড় লোকসান হয়ে গেছে তা তোমায় বলে বোঝাতে পারবো না। তারপর আমাদের এতগুলো সাথী মরল এই রাতে। 2 জন নয়, 4 জন মিলে নৌকোটা টেনে অর্ধেকটা তুলে রাখলো নদীর ঘাটের উপর। তারপর নৌকোটাকে একটা দড়ি দিয়ে সামনে গাছের সাথে বেঁধে দিয়ে ওরা হাঁটতে হাঁটতে গিয়ে এলো সেই গাছের তলায়। ঠান্ডায় ভয়ে ওরা ঠক ঠক করে কেঁপে চলেছিল। বেশ কয়েক পা এগিয়ে গেছে, হঠাৎ করে সামনের দিকে কাকে যেন একটা অন্ধকারে বসে থাকতে দেখলো তারা। যুবকের সাহস তখন উবে যায়নি, তার মাথার ভেতর যেন আগুন জ্বলছিল। 2 পা সামনের দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে বলল, এই কে রে ওখানে? আমি। তোরা এখানে কি করতে এসেছিস? আমরা নৌকায় করে জল চাপার দিকে যাচ্ছিলাম, মাঝখানে ওই পূবের ঘাটের দিকে পড়াতে হঠাৎ করে বিপদে পড়ে গেছি, তাই রাতটা কাটাবার জন্য এখানে এসেছি। যুবকের কথায় কিন্তু সেই মূর্তি কোনো উত্তর দিল না। ফস করে যেন একটা দেশলাইয়ের কাঠি জ্বালল সে আগুনে দেখা গেল যে বসে রয়েছে তার পরনে একটা লাল রঙের কাপড়। তার গোটা শরীর খালি, শুধু নিম্নাঙ্গ কাপড়টা দিয়ে কোনো রকমে ঢেকে রেখেছে। মশালের আগুনটা পাশে রেখে একটা মশালের উপর জ্বালিয়ে লোকটা আস্তে আস্তে এগিয়ে এলো ওদের দিকে। তার মাথার চুল গিয়ে পড়েছে পেট পর্যন্ত, মুখে দাড়ির জঙ্গল, তার গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মালা। সে এগিয়ে এসে যুবকের শরীরের কাছে কি যেন শুঁকতে লাগলো। তারপর শুঁকতে শুঁকতে গদাধরের গোটা শরীর শুঁকল, তারপরের নিতাইয়ের শরীরও শুঁকল, এবং তারপর সেই বয়স্ক লোকটির কাছে গিয়ে তার শরীর শুঁকতেই যেন ভয় পেয়ে 2 পা পিছিয়ে এলো। ওরা 3 জনই সেই লোকটার কাজ দেখার জন্য পেছনের দিকে ঘুরে তাকিয়েছিল। সে এগিয়ে গিয়ে বয়স্ক লোকটার শরীর শুঁকতে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটল। বয়স্ক লোকটার মুখের হাসিটা কেমন যেন বদলে যেতে লাগলো। সে তখন মশালের আলো সামনের দিকে এগিয়ে ধরে গম্ভীর গলায় বলল,
কে তুই? কে তুই বল, সত্যি করে বল তুই কে? কথাটা বলে সে এবার অদ্ভুতভাবে খিলখিল করে হাসতে লাগলো। তাকে ওভাবে হাসতে দেখে বাকি তিনজন কেমন যেন অবাক হয়ে গেল। কিন্তু সেই সাধু মতো লোকটা একটু কিন্তু অবাক হলো না। সামনের মশালের আগুনটা সেই বয়স্ক লোকটার চারিদিকে গোল করে ঘোরাতে ঘোরাতে আবার বলল, এখানে কেন এসেছিস? তা কি করবা? কি করবা? আমি তো দেখলাম পুবের ঘাটের কাছে নৌকোটা গিয়ে দাঁড়িয়েছে। সুযোগ পেয়ে আমি ঢুকে পড়লাম। লোকটা তো সেই কখন মরে গেছে পুবের ঘাটের কাছে। যখন নৌকো দাঁড়িয়েছে তখনই জল পিশাচকে পেছনের দিক থেকে টেনে নিয়েছে। কেউ বুঝতে পারেনি। সেই সুযোগে আমি ওর রূপ ধরে নৌকোয় গিয়ে উঠে বসেছি। আরে আমি তো ধাক্কা দিলাম দুজনকে জল পিশাচের ভোগে যাওয়ার জন্য, যাতে লোক বাড়ে। অনেকদিন ধরেই তো পুবের ঘাটের কাছে রয়েছি। পুরানো লোক নিয়ে আর থাকতে ভাল লাগছে না। একটু নতুন লোক তো দরকার নাকি? সেই সাধুমতো লোকটা তখন আগের থেকেও বেশি গম্ভীর গলায় বলে উঠল, তবে রে বেয়াদব, ওদের মারতে ওদের পিছু নিয়েছিস? যা যা বলছি এখান থেকে। সেই লোকটার শরীরটা তখন কেমন যেন অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে ওদের চোখের সামনেই। তার গোটা শরীর কেমন যেন ঝাপসা হয়ে এলো মুহূর্তের মধ্যে। আর তারপরেই ওরা দেখতে পেল সেই বয়স্ক লোকটার শরীরটা যেন ভেঙে চুরে মুহূর্তের মধ্যে মাটিতে মিশে গেল। গদাধর, সেই যুবক আর নিতাই এবার কেমন যেন ভয় পেয়ে দুপা পিছিয়ে এলো। সেই সাধু এবার বলল, তুই ওদের ক্ষতি করতে চাইলে আমি কিন্তু তোকে তা করতে দেব না। মনে আছে এর আগের বার আমার চোখের সামনে একজনকে মেরেছিলিস তুই। সেই মূর্তির শরীর এখন কেমন যেন ঝাপসা হয়ে গিয়েছে। ওদের চোখের সামনে একটা কালো অন্ধকার ছাড়া আর কিছুই নেই। সেই কালো অন্ধকারের দিক থেকে একটা অদ্ভুত খ্যানখ্যানে গলা ভেসে এলো এবার। তুমি ওদের বাঁচালে আমার হাত থেকে। তাহলে এবার প্রথমে তোমাকে। কথাটা বলেই সেই কালো ছায়ামূর্তি যেন ঝাঁপিয়ে পড়ল সাধুর উপরে। তার হাত থেকে মশালটা পড়ে গেল একদিকে। ততক্ষণে সম্বিত ফিরে এসেছে নিতাইয়ের। নিতাই চিৎকার করে বলল, পালাও পালাও, এখানে দাঁড়িয়ে থাকলে শুধু শুধু নিজের জীবনটা দিতে হবে গো। পালাও পালাও। ওরা তিনজন জঙ্গলের ভেতরে আধো অন্ধকারে একরকম দৌড়তে শুরু করলো। পেছনে ততক্ষণে দুজনের মধ্যে তীব্র চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। দৌড়তে দৌড়তে পথের মধ্যে ছোট ছোট গাছপালা পায়ে লেগে পায়ের এখানে ওখানে কেটে যেতে লাগলো ওদের। অন্ধকারের মধ্যে জোরে দৌড়ানো সম্ভব নয়, কিন্তু ওরা যত তাড়াতাড়ি পারছিল দৌড়ানোর চেষ্টা করছিল। দৌড়তে দৌড়তে একবার হাঁপাতে হাঁপাতে যুবকটি বলল, সত্যি আজ কার মুখ দেখে যে উঠেছিলাম, এমন একটা ব্যাপার ঘটবে তা কি করে কখনো জানতাম। গোপালপুর যে আমাদের জীবনেও যাওয়া হবে না। এখন এখান থেকে প্রাণে বাঁচতে পারলে হয়। এত বিপদের মধ্যে নিতাইয়ের কিন্তু সামান্য হাসি পেল। এতক্ষণ ধরে যুবকটির মধ্যে সে বেশ সাহস অনুভব করতে পেরেছিল, কিন্তু চোখের সামনে ওরা যা দেখতে পেয়েছে তারপর সাহস টিকিয়ে রাখা সম্ভব নয়। কিন্তু পিছনের শব্দটা ততক্ষণে বাড়তে শুরু করেছে। কোনো রকমে পেছনের দিকে তাকিয়ে নিতাই যেটা দেখতে পেল
তাতে তার পা স্তব্ধ হয়ে গেল এক জায়গায়। বাকিদের সে থামতে বলল। তারপর তিনজন একভাবে পেছনের দিকে তাকিয়ে দেখল নদীর জলের কাছে দুটো কালো লম্বা ছায়ামূর্তি যেন নিজেদের সাথে যুদ্ধ করে চলেছে। গদাধর বুদ্ধি করে মশালটা তুলে নিয়েছিল, কিন্তু দৌড়তে দৌড়তে সেই মশালটা কখন যেন নিভে এসেছে। নিভা মশাল যুদ্ধে দুই হাত হারানো পরাজিত সৈনিকের মতো, কোনো কাজের নয়। ছুটতে ছুটতে ওরা জঙ্গলের মধ্যে বেশ খানিকটা ভেতরে এসে পড়েছে। আর পারছে না ওরা। এতক্ষণের ভয়, বিস্ময়, ক্লান্তি সব কিছু যেন ওদের জাপটে ধরতে শুরু করেছিল। যা কপালে থাকে তাই হবে ভেবে একটা গাছের তলায় ওরা তিনজন বসে পড়ল। গাছের গুঁড়িতে হেলান দিয়ে গদাধর বলল, কিন্তু কিন্তু মাঝি ভাই, কি হলো বলো তো? আমরা তো সবাই বেশ ভালোভাবে নৌকোয় উঠেছিলুম, এতক্ষণ জল চাপা পৌঁছে যাওয়ার কথা। এসব কি হয়ে গেল মাঝি ভাই? এসব কি হয়ে গেল? নিতাইয়ের মুখে কথা ফুটল না। কোনো রকমে কোমরে বেঁধে থাকা লুঙ্গিটা হাতড়াতে লাগলো সে। লুঙ্গির খুঁট থেকে একটা বিড়ির প্যাকেট বার করে বিড়িটা ধরালো। তারপর নীতি আসা দেশলাইয়ের কাঠি ঘষতে লাগলো, কিন্তু কিছুতেই আগুন জ্বলে না। যুবক একসময় অস্থির হয়ে নিতাইয়ের হাত থেকে দেশলাইটা তুলে নিল। গদাধরের নিভিয়ে আসা মশালটা জ্বালানো হলো প্রথমে। তারপর তিনজন তিনটে বিড়ি ধরিয়ে টানতে টানতে বেশ কিছুক্ষণ সময় ওভাবেই পার করে দিল অন্ধকারে। অনেকক্ষণ পর নিতাইয়ের কেমন যেন একটা খটকা লাগলো। আরে, এতক্ষণ ধরে হেঁটে আসা হলো, অথচ গদাধর একবারও মশাল জ্বালাবার কথা বলল না কেন? এতক্ষণ পরে মশালটা জ্বালালো তাও এই যুবক, আর মশাল জ্বালাতে গদাধর গাছের অন্যদিকে চলে গেল কেন? কথাটা মনে হতে একটা তীব্র ভয় নিতাইকে এসে চেপে ধরতে শুরু করলো। হঠাৎ করেই মনে পড়ল পুবের ঘাটের কাছের কথা। পুবের ঘাটের কাছে যখন ওই বয়স্ক লোকটার পা টেনে ধরেছিল জলের মধ্যে থেকে কেউ, তখন গদাধর একবার জলের মধ্যে খানিকটা পড়ে গিয়েছিল। আবার উঠে এসেছিল বটে, তবে সেটা কেউ খেয়াল করেনি। কথাটা মনে হতেই একটা ব্যাপার হঠাৎ করে মনে পড়ে গেল নিতাইয়ের। ওই জলপিশাচ নাকি মানুষের রূপ ধরতে পারে। মাঝে মাঝে এমন কথা অনেকবার শুনেছে নিতাই। আর ওই জলপিশাচ আলোকে কিন্তু ভয় পায়। ঠিক তখনই নিতাইয়ের মনে হলো পেছনের দিক থেকে একটা চাপা খসখসে শব্দ ভেসে আসছে, যেন যুবকটা ততক্ষণে তার একদম কাছে এসে পড়েছে। চাপা গলায় বলছে, মাঝি ভাই, ও মাঝি ভাই, এই মশালটা জ্বালানোর সাথে সাথে আমাদের দলের মাথা হঠাৎ পেছনে চলে গেল কেন? আর কেমন একটা অদ্ভুত শব্দ আসছে না ওদিক থেকে? কিছু হলো নাকি? চলো তো একবার গিয়ে দেখি। যুবকটি উঠে এগোতে যাচ্ছিল, নিতাই তার ঠান্ডা হাত দিয়ে তাকে ধরে থামিয়ে দিল। তারপর দুজনে মিলে আস্তে আস্তে পেছনের দিকে ঝুঁকে দেখতে পায় গাছের উল্টো দিকে গদাধর নেই। তার বদলে একটা কালো ছায়ামূর্তি বসে আছে। কিন্তু এসব কখন হলো? ব্যাপারটা দেখে ওরা আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। কোনো রকমে সেখান থেকে উঠে ছুটতে শুরু করলো আবার জঙ্গলের আরো গভীরের দিকে। আর বুঝতে পারলো পেছন থেকে শুকনো ডালপালার ওপর শব্দ তুলে কেউ যেন ওদের পিছু নিয়েছে। একটু পরেই পেছন থেকে সেই যুবকের চিৎকার ভেসে এলো। মশালটা হাতে নিয়ে দৌড়াচ্ছিল নিতাই, কিন্তু দৌড়বার তালে মশালের আগুন কমে এসেছিল। সেই অল্প আধো অন্ধকারই পেছনের দিকে তাকিয়ে দেখতে পেয়েছিল যুবকটি মাটিতে পড়ে রয়েছে, আর তার গায়ের উপর এসে বসেছে সেই ছায়ামূর্তি, সেই জলপিশাচ। আর সে পেছনে তাকায়নি। নিজের সর্বশক্তি দিয়ে দৌড়তে দৌড়তে জঙ্গলের আরো ভেতরে ঢুকে পড়েছিল। নিতাই জানতো না কাল সূর্যের আলো সে দেখতে পাবে কিনা। চোখের সামনে দেখতে দেখতে 9টা মানুষকে হারিয়েছে সে। নিজেকেও হারাতে হবে কিনা সে জানতো না, তবু বুঝতে পেরেছিল তাকে পিছু পিছু অনুসরণ করে দ্রুত পায়ে এগিয়ে আসছে কেউ একটা। ঠিক
তখনই নয়নজলির ঘাটের কাছে নিতাইয়ের একটা আর্ত চিৎকারে গোটা জঙ্গল নদীর পাড় ভরে উঠল। তারপর সবটা নিমেষে শান্ত হয়ে গেল। শুধু নদীর পাড়ে বেঁধে রাখা নৌকাটা নয়নজলির ঘাটের কাছে শান্ত স্তব্ধ মূর্তির মতো দাঁড়িয়ে রইল। হয়তো নীরবতা ভেঙে সেও ভেসে চলেছে নয়নজলির জলে। সংকেত অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন সুকান্ত দাসের কলমে শীতের রাতে বিপদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরিজ। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।